নিমডাঙ্গা জায়গাটার নাম শুনলে যতটা সাদামাটা লাগে আদতেও কিন্তু জায়গাটা মোটেই তেমন নয়। প্রথমটায় আমিও খুব সাদামাটাই ভেবেছিলাম জায়গাটাকে, কিন্তু এখানে আসার এক সপ্তাহের মধ্যে আমার ধারণাটা অর্ধেকের বেশি বদলে গিয়েছিল। আমি মফস্বলের ছেলে, তাই গ্রাম ও শহর দুয়ের স্বাদই জানি, কিন্তু এই নিমডাঙ্গা গ্রামটা যে এমন হবে তা মোটেই আশা করিনি। দিনের বেলায় দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতন একটা গ্রাম, চারিদিকে সবুজ ক্ষেত ও কম বেশি জলা জমি। সেই জলায় শাপলা পদ্ম এসব চাষ হচ্ছে। শহুরে ছোঁয়া এখানে তেমন নেই বললেই চলে, তবে মাঝে মাঝে সম্পন্ন বড় মাপের গাঁয়ের লোকেদের হাতে আমি টর্চ লাইট দেখেছি, আর দেখেছি তেল চালিত মোটরের পাম্প, যা দিয়ে জমিতে দেওয়ার জলের ব্যবস্থা করা হয়। কিন্তু এখানে বেশিরভাগ জমিতে যেটা চোখে পড়ে তা হলো কাকতাড়ুয়া, একটা সোজা বাঁশের ওপর আড়াআড়ি করে আর একটা ছোট চেলা বাঁশ বা বাঁকারি বাঁধা, এবং তার দুই প্রান্তে খোঁচা খোঁচা খড় ও সোজা বাঁশের মাথার দিকে একটা কালো মাটির হাঁড়ি, আর সেই হাঁড়িতে খড়ি মাটি দিয়ে চোখ মুখ আঁকা, এবং সেই বাঁশগুলিকে ঢাকতে তাতে পরিয়ে দেওয়া হয় ছেঁড়া ফাটা ফতুয়া। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো মানুষ দাঁড়িয়ে আছে জমির মাঝ বরাবর। একে দেখে কাক বা অন্যান্য পাখিরা মানুষ ভেবে জমিতে আসতে সাহস পায় না। এ তো হলো গাঁয়ের একটা দিকের কথা। এখানে কিন্তু সব শেষ নয়, বলা যায় এটা হলো সবে শুরু। এই গ্রাম কম বড় নয়, তাই একবারে সবটা বলা সহজ হবে না। এইবার বরং গাঁয়ের অন্য দিকের কথা একটু বলি। গাঁয়ের অপর দিকে আছে একটা নদী, তা বাঁক নিয়ে চলে গিয়েছে উত্তরের দিকে। এই নদীর কাছেই একটা মহা পুরনো ঘাট আছে। এই ঘাটের নামই নিমডাঙ্গার ঘাট। ঘাট মানে এমন নয় যে কেবল গাঁয়ের মানুষদের স্নান করার জন্য ইট পাথর দিয়ে তৈরি উঁচু সিঁড়ির মতো করা। এই ঘাটে ওসবের বালাই নেই। এই ঘাট পুরোপুরি পোড়া মাটির। ওইটুকু জায়গা দিয়েই মানুষ নদীতে নামে। কিন্তু ঘাট মানে শুধু স্নান ঘাট নয়, সাথে আছে শ্মশান ঘাটও। পুরোটা মিলিয়ে জায়গাটির নাম নিমডাঙ্গা ঘাট। আজকের কাহিনী এই ঘাট নিয়েই। এই ঘাটেই আমি এমন জিনিসের সম্মুখীন হয়েছিলাম যা আমায় একটু একটু করে নিমডাঙ্গার অদেখা রূপের সাথে পরিচয় করিয়েছিল। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা নিমডাঙ্গা অডিও সিরিজের প্রথম গল্প, নিমডাঙ্গার ঘাটে। এই অডিও সিরিজে আপনি পাবেন একেবারে মাটির গন্ধ মেশানো বাংলার গ্রামের গল্প। বলা ভালো, গ্রাম বাংলার ভূত ও নানান বৈচিত্র্যময় কাহিনী, যাতে মিশে আছে গ্রাম্য বাতাস, মিশে আছে বাংলার ঘন বাঁশবাগান, বটতলা, খালপাড়, নদীর ও পুকুরের ঘাট, খড়ে ছাওয়া মাটির বাড়িঘর
টিমটিমে লণ্ঠন জ্বলা গুমটি চায়ের দোকান, বনবাদার ঘুটে দেওয়া মাটির দেয়াল, জলার মাঠ কিংবা পুকুরের জলে জলজল করতে থাকা আকাশের চকচকে চাঁদ। আর এসবের সাথে মিশে যাচ্ছে ভয়ানক, অবাক করা, তাজ্জব কিছু ভৌতিক বা গায়ে কাঁটা দেওয়া ঘটনা। চলুন তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। আমার নাম বীরেন। আমি নিমডাঙ্গা এসেছিলাম আজ থেকে প্রায় 1 বছর আগে। তখন থেকেই এখানেই আছি। আমার আসল বাড়ি কাকদ্বীপে। আমার পেশাটা একটু ভিন্ন ধরনের। আমি অলৌকিক জিনিসের খোঁজ করে বেড়াই। হানা বাড়ি থেকে শুরু করে পরিত্যক্ত কবরস্থান, লাশ কাটা ঘর ইত্যাদি ইত্যাদি কিছুই বাদ রাখিনি এত অবধি। কিন্তু তেমন শক্তপোক্ত জিনিসের দেখা বা অনুভূতি কোথাওই পাইনি। এরপর থেকে বাংলার গ্রামে গ্রামে সেসবের খোঁজ করতে শুরু করলাম। কিন্তু এখনকার সময়ে তেমন সত্যিকারের গ্রাম বলতে তেমন কিছুই নেই। অল্প বিস্তর সবখানেই বৈদ্যুতিক আলো, আধুনিক যন্ত্রের বাড়াবাড়ি শুরু হয়ে গিয়েছে। তাই বেশিরভাগ সময়েই হতাশ হতে হয়েছে। আজ থেকে 1 বছর আগে এমন গ্রাম ঘুরতে ঘুরতেই এই গ্রাম অর্থাৎ নিমডাঙ্গায় এসে পড়ি। আসলে আমি এর আগে যেই গাঁয়েই গেছি সেখানে কয়েকদিন থেকে এদিক ওদিক ঘুরে ঘুরে সব দেখেছি। সকাল, সন্ধ্যা, এমনকি বেশ রাতের দিকেও এদিক সেদিক ঘুরে বেরিয়ে সন্তুষ্ট হবার মতো কিছুই পাইনি। কিন্তু এই নিমডাঙ্গায় এসে মাত্র 1 সপ্তাহের মধ্যে তেমন জিনিসের দেখা আমি পেয়েছিলাম। এবং তারপরই ঠিক করে নিই যে আমি এখন থেকে আগামী বেশ কিছু সময় অবধি এখানেই থাকব। আসলে এই গ্রামটার রূপটাই এমন যে দিনের আলোতে দেখলেও মনে হয় এখানে যেন কিছু আছে। আর তাছাড়া একেবারে গণ্ডগ্রাম বলতে যা বোঝায় তাই। এখানে যে কত কিছু আছে তা সবই আস্তে আস্তে জানাবো। তবে আজ যে ঘটনা বলার কথা বলছি সেটার দিকে এগোনো যাক। এখানে আসার পর আমার সবার আগে যার সাথে আলাপ হয় তার নাম হারু কবিরাজ। তিনি একদিকে যেমন কবিরাজ তেমনি অন্যদিকে অল্প বিস্তর মাছের ব্যবসাও করে থাকেন। তাকেই প্রথম দিন জিজ্ঞেস করেছিলাম যে কয়েকদিন থাকার মতো একটা ঘর কোথাও পাওয়া যাবে কিনা। তাতে তিনি বলেছিলেন, আগে এই গায়ে তো সেইভাবে ঘর ভাড়া কেউ দেয় না, তবে আমার বাড়িতে 2-3টে ঘর আছে। এক সময় সবগুলোই ব্যবহার হতো, কিন্তু এখন একেবারেই ফাঁকা। চাইলে আপনি সেখানে থাকতেই পারেন। আমি খুশি হয়েছিলাম। ভাড়া দেওয়ার কথা বলতে তিনি বলেছিলেন, আরে না না, কি বলছেন? আপনি দিন কয়েকের জন্যই আমাদের গায়ে বেড়াতে এসেছেন, আপনার থেকে কি আর পয়সা নিতে পারি? আর তাছাড়া ঘর ভাড়া দেওয়া তো আমার পেশা নয় হে। আমি একা মানুষ, এই বয়সে আর একজনের সঙ্গ পেলে ভালোই লাগে। পয়সার বদলে না হয় একটু সঙ্গ দেবেন, তাহলেই হবে। তবে 2 বেলার খাওয়ার পয়সাটা দিতে হবে। তবে তা আমারে নয়, আমি নিজে রান্না বান্না করি নে। আমার একজন রান্না ঠাকুর আছে, তাকে পয়সা দিলেই আপনার জন্য সব ব্যবস্থা করে দেবে। বিষয়টা ভালোই লাগলো। বাজার হাট করার হ্যাপা নেই।
সময় সময় খাবার পেয়ে যাব, ব্যাস আর কি চাই। তা প্রথম কয়দিন হারু কবিরাজ আমায় গায়ের এদিক ওদিক ঘুরে দেখিয়েছিলেন। এটা বাঁশতলা, এটা তালবাগান, ওটা শ্মশান ঘাট, ইত্যাদি ইত্যাদি। তখনই আমি টুকটাক পথঘাট খানিক চিনে নেই। এরপর একদিন সন্ধ্যের দিকটায় দেখলাম কবিরাজ মশাই রোগী দেখতে ব্যস্ত, তাই আমি তাকে না ডেকেই একটু হাঁটতে বেরোই। হাঁটতে হাঁটতে চলে আসি নদীর দিকটায়। দূরে দেখা যাচ্ছে নিমডাঙ্গা ঘাট, তার খানিক পাশেই একটা দুটো কুঁড়ে ঘর, আর তার কিছুটা দূরেই আগুন জ্বলছে। বুঝলাম শ্মশানে মরা পুড়ছে। আমি রাস্তা থেকে শ্মশানের দিকে নেমে গেলাম। অদূরে যে খড়ের তৈরি কুঁড়ে ঘরের মতো নজরে আসছে, ওটা আসলে শ্মশানে শবদাহ করতে আসা শ্মশান যাত্রীদের বিশ্রাম করার জায়গা। আর তার চেয়ে আরেকটু দূরে যে ছোট কুটিরটা দেখা যাচ্ছে, সেটায় দেহ পোড়ানোর কাঠ এনে রাখে ডোমেরা। জায়গাটাকে দূর থেকে দেখলেই মোটেই শ্মশান বলে মনে হয় না। এই মাথা থেকে ওই মাথা অবধি খোলা জমি, যে যেখানে সুবিধা মনে করে সেখানেই মরা পুড়িয়ে দেয়। কি খেয়াল হতে হাত ঘড়িটায় চোখ বোলাতে দেখলাম রাত 9টা বাজতে যাচ্ছে। বেশ মৃদু মৃদু হাওয়া দিচ্ছিল। ভাবলাম রাতের খাবার পেতে এখনো 1 ঘন্টা লাগবে, ঠাকুর আজ দেরি করে রাঁধবে বলেছে। তাই শ্মশানের একদম কাছাকাছি না গিয়েই নদীর পাড়ে যেখানে পোড়া মাটির ঘাটটা আছে সেখানেই পা ছড়িয়ে বসলাম। নদীর জলে জ্বলন্ত আগুন প্রতিফলিত হচ্ছে। নদীর জলে ডুরে ডুরে ঢেউ উঠছে। হঠাৎ যেন মনে হলো এতটা সময় এখানে বসে আছি, কিন্তু কোনো মানুষের গলার আওয়াজ পাচ্ছি না তো। যারা মরা পোড়াতে এসেছে তারা কি কথা বলছে না? এসব গাঁয়ের শ্মশানে যারা শবদাহ করতে আসে, তারা দেহ চিতায় তুলে দেওয়ার পর দিশি মদ কিংবা হুঁকো গাঁজার আসর বসিয়ে নিজেদের মধ্যে গল্পগুজব করে সময় কাটায়। কিন্তু তেমন কোনো শব্দ পাচ্ছি না তো। এমনকি যে ডোম মরা পোড়ায় তাকে দেখেছি চিতায় শুয়ে থাকা মরাকে বাঁশ দিয়ে পেটাতে, তখনও শব্দ আসে। কিন্তু এই জায়গা যেন একেবারে নির্জন। ঘাড় ফিরিয়ে সেদিকে তাকাতে দেখলাম কয়জন মানুষ এদিক ওদিক দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কেউ নড়াচড়া করছে না। একভাবে সেই দিকে বেশ খানিকক্ষণ তাকিয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে এতটুকু বদল নেই। তারা যেমনকে তেমনই স্থির। আর এর ঠিক পরেই আমি যেটা দেখলাম তাতে আর বুঝতে বাকি ছিল না যে বিষয়টা মোটেই স্বাভাবিক নয়। একভাবে তাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার চোখটা গেল নদীর জলের দিকে। আর অমনি চোখটা দাঁড়িয়ে গেল আমার। আমি কি ঠিক দেখছি? নদীর জলে আগুনের প্রতিফলন চোখে পড়ছে ঠিকই, কিন্তু তার আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কোনো রকম কোনো প্রতিফলন নদীর জলে পড়ছে না। তারা কিন্তু এখনো আগের মতোই স্থির। বিষয়টা আমার মনে সাংঘাতিক একটা খটকা তৈরি করল। আমি ঘাট থেকে উঠে ভাবলাম ওই দিকটায় একটু এগিয়ে যাই। বুকের মধ্যে দুমদুম করে একটা দমকা চাপা শ্বাস আছাড় পাছাড় খাচ্ছে। আমি তাড়াহুড়ো করলাম না। ধীর পায়ে একটু একটু করে সেদিকে এগোতে এগোতে নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছিল না।
আমি যা দেখছি তা কি সত্যি নাকি আমার চোখের ভুল তা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। আরো খানিকটা এগোতে যা বুঝলাম, তেমন জিনিস আমি এর আগে কখনোই দেখিনি। দেখলাম যে মানুষের কালো মূর্তিকে দূর থেকে দেখছিলাম সেগুলি আসলে কোনো রক্ত মাংসের মানুষই নয়, তারা এক একটা কালো ছায়া মাত্র। তাদের ছায়া শরীর এতটাই ঘন যে দূর থেকে তাদের সশরীরে দাঁড়িয়ে থাকা মানুষ বলে ভুল হয়। এখন সামনাসামনি আসতে দেখতে পাচ্ছি যে তাদের শরীরের মধ্যে দিয়ে একভাবে তাকালে এপার ওপার দেখা যাচ্ছে। আমি তাদের দুইজনের দেহের মধ্যে দিয়ে অদূরে জ্বলতে থাকা চিতার আগুন দেখতে পেলাম। একটা ঝাঁকড়া গাছের আড়াল থেকে এক দৃষ্টে সেসব দেখছিলাম। এমন সময় যেন মনে হলো ছায়াগুলি একটু একটু করে নড়ে উঠছে। হ্যাঁ, ঠিকই তো, শুধু যে নড়ে উঠছে তাই নয়, তারা একটু একটু করে এগিয়েও যাচ্ছে জ্বলন্ত চিতার দিকে। বিষয়টা যে ঠিক কি ঘটছে তা কিছুই বুঝতে পারছিলাম না। এক দৃষ্টে কেবল তাকিয়েই রইলাম সেই দিকে। চোখের সামনে যে কখনো এমন ঘটনা দেখব তা ভাবিনি কোনোদিন। দেখলাম সেই ছায়ামূর্তিগুলো একে একে সেই জ্বলন্ত চিতার মধ্যে প্রবেশ করতে থাকলো। একজন দুইজন করতে করতে সবাই ঝাঁপিয়ে পড়ল জ্বলন্ত চিতায়। একদম শেষের জন চিতায় প্রবেশ করার সাথে সাথে চোখের নিমেষে নিভে গেল সমস্ত আগুন। এক পলকে নিমডাঙ্গা ঘাট গাঢ় অন্ধকারে ডুবে গেল। কেবল আকাশের আভায় যতটুকু দেখা যাচ্ছে তাতে সামনের বিস্তৃত খোলা জমি ছাড়া আর কিছুই ভালো করে নজরে আসে না। চারিদিকে যে অন্ধকার নেমে এসেছে এটাই হলো এমন গাঁয়ের আসল অন্ধকার, আসল রাতের রূপ। এই অন্ধকার হাজার সাহসী মানুষের বুকের ভেতরেও ভয়ের বাতাস বইয়ে দেয়। যেই আমি জীবনে কতবার কত ভুতুড়ে জায়গায় ভূত দেখার আশা করেও কিছুই টের পাইনি, সেই আমি আজ একেবারে অপ্রত্যাশিতভাবে এই ঘটনাটির মুখোমুখি হয়ে শরীর অবশ করে নিমডাঙ্গা ঘাটের শ্মশানে দাঁড়িয়ে আছে। একটা জনপ্রাণী ধারে কাছে কেউ নেই। থাকলেও তাদের গলা তুলে ডাকতে পারতাম কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অসার শরীরে নদীর হাওয়ায় যেন সহজেই কাঁটা ধরিয়ে দিচ্ছে। বেশ কসরত করেই নিজের স্নায়ুর ওপর যখন কাবু পেলাম তখন একটু একটু করে পা বাড়িয়ে শ্মশানঘাট থেকে ফিরতি পথের দিকে এগোতে থাকলাম। তখনও বুকের ভেতরটা ঠান্ডা হয়ে আছে, দিব্যি টের পাচ্ছি। মনে মনে ভাবলাম কবিরাজ মশাইকে বলে কয়ে কিছু একটা ওষুধ নিতে হবে, নয়তো ধাতস্থ হতে বেশ সমস্যা হতে পারে। এরপরেই কবিরাজ মশাইয়ের থেকে এই ঘটনার কারণ জানতে পারি। সে কারণ বড়ই অদ্ভুত, বড়ই ভয়ানক ধরনের। বাড়ি যখন ফিরলাম তখন আমার হাত ঘড়ির কাঁটা রাত্রি 10টা পেরিয়ে যাচ্ছে। কবিরাজ মশাইকে দেখলাম উনি চিন্তিত মুখে বাড়ির সদরের সামনে পায়চারি করছেন। সদরের চৌকাটের কাছে একটা তেলের লণ্ঠন জ্বলছে। আমার দিকে চোখ পড়তেই তিনি বলে উঠলেন, ওহে, কোথায় ছিলে এত রাত অবধি? হ্যাঁ? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কিন্তু ততক্ষণে আমি ওনার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন,
এ কি হে, তোমার মুখ চোখ এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো তো? আমি ছোট করে কেবল বললাম, ঘরে চলুন, ঘরে চলুন, সব বলছি, ঘরে চলুন। এই বলে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, এগিয়ে চললাম ঘরের দিকে। উনি সদরের সামনে থেকে লণ্ঠনটা তুলে নিয়ে আমার পিছু পিছু ঘরের দিকে এগিয়ে এলেন। ঘরে ঢুকে সবার আগে আমি মাটির জালা থেকে ঘটি করে জল খেয়ে নিলাম। সারা শরীর ঘামে জপজপ করছে। চৌকিতে বসার পর কিছুটা সময় চুপ করে মাটির দিকে তাকিয়ে রইলাম। কবিরাজ মশাই ততক্ষণে আমার সামনে এসে বসেছেন। আরও একবার আমায় জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। আমি একটা দম টেনে খুব ধীরে ধীরে সময় নিয়ে পুরো বিষয়টা উনাকে খুলে বললাম। কথাগুলো শুনতে শুনতে উনার মুখের ভাব বদলে যাচ্ছিল। আমার বলা শেষ হলে পর উনি কিছু সময় চুপ করে বসে রইলেন। তারপর বললেন, হ্যাঁ, তোমায় একখান কথা বলি বাপু। নিমডাঙ্গা দিনের বেলায় উজ্জ্বল আলোতে যেমন সুন্দর দেখায়, রাতের আঁধারে কিন্তু এ জায়গা একেবারেই উল্টো। আর যে জিনিস তুমি দেখিছ তা কিন্তু এর আগেও কয়েকজন দেখিছে। আর যারা যারা এই জিনিস দেখে তাদের কিছু না কিছু ক্ষতি হয়ে যায়। সে কি ক্ষতি? কেন, এমন কেন? হ্যাঁ, ক্ষতি। এর পিছনে একটা ঘটনা আছে। তুমি আজ যাদের ছায়া দেখিছ তারা কিন্তু বেঁচে থাকতে কোনো যেমন তেমন মানুষ ছিল না। এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। নিমডাঙ্গা শ্মশান ঘাট কিন্তু বড় যেমন তেমন জায়গা নয়। আমি আগে জানলি তোমাকে রাতের বেলায় সেখানে যেতে বারণ করতুম। হ্যাঁ, শোনো তবে সেই কাহিনী। এখন থেকে বছর 20 আগে নিমডাঙ্গার শ্মশান ঘাটে অনেক কাপালিক তান্ত্রিকেরা জড়ো হতেন। আমরা গাঁয়ের মানুষেরাই কত দেখেছি যে সেখানে বসে ভয়ানক ভয়ানক সব ক্রিয়াকলাপ চালাতে সেই তান্ত্রিক কাপালিকদের। তাদের কারুর কারুর শরীরে কাপড় অবধি থাকতো নে। তাদের মধ্যে অনেকেই মাঝে মাঝে গাঁয়ের বাড়ি বাড়ি ভিক্ষে করতে আসতো। তা একদিন এমন জনা সাতেকের একটা কাপালিকের দল গাঁয়ে এসেছে। তাদের চেহারা দেখলি গায়ে কাঁটা দেবে। মুখ চোখের ধরনে কেমন এক হিংস্র কুটিল ভাব চলতে থাকে সর্বক্ষণ। তাদের ব্যবহার যেমন রুক্ষ, তেমনি তাদের কটু মুখের ভাষা। এর আগেও এই গাঁয়ে অনেক তান্ত্রিক কাপালিক এসেছেন, কিন্তু এদের মতো কেউই ছিলেন না। সত্যি বলতে কি, এদের সাধক কম, দুষ্ট মানুষই বেশি বলে মনে হতো। গাঁয়ের মানুষেরাও বড় একটা ভালো চোখে দেখতো না এদের। যখন তখন যার বাড়িতে ঢুকে যা তা চেয়ে বসত। কখনো কারুর ঘর থেকে জোর করে মুঠো মুঠো চাল নিয়ে চলে যায়, কখনো বা সবজি, মাছ, কাপড় চোপড়, মুরগি, মোরগ, ছাগল এইসবও ছাড়ে না। তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তারা অভিশাপের ভয় দেখায়। মানুষ সেই ভয় মুখ খুলতে পারত না বিশেষ, কিন্তু গাঁয়ের কেউই এদের সহ্য করতে পারত না। তা একদিন এমন এক ঘটনা তারা ঘটালো যে গাঁয়ের মানুষেরা আর তাদের উপদ্রব সহ্য করতে পারল না। গাঁয়ের মেয়ে বউয়েরা একসাথে দল বেঁধে নদীতে জল ভরতে গিয়েছিল। আর সেই সময় এই দুষ্ট কাপালিকের দল তাদের ওপর হুজ্জুতি চালায়। তারা নাকি কি এক ক্রিয়া করবে, তাতে তাদের এই মেয়ে বউদের প্রয়োজন।
এমনকি জনা পাঁচেক মেয়ের মধ্যে 3 জনকে তারা পাকড়াও করে টানতি টানতি শ্মশানে নিয়ে যায়, আর বাকি 2 জন মেয়ে তাদের হাত ছাড়িয়ে ছুটে গাঁয়ে পালিয়ে আসে এবং তারপর গ্রামবাসীদের খবর দেয়। গাঁয়ের লোকজন এমন একটা সুযোগের জন্যই বোধহয় অপেক্ষা করেছিল। যে যেমন পারল লাঠি সোটা বঁটি দা তা নিয়ে চড়াও হলো গাঁয়ের শ্মশানে। আমিও সেখানে উপস্থিত ছিলাম, বাকি গ্রামবাসীদের সাথে আমিও গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা দেখলে কারুরই মাথা ঠিক থাকার কথা নয়। মাটিতে পোঁতা খুঁটির সাথে 3 জন গাঁয়ের মেয়েকে বেঁধে রেখেছে সেই কাবালিকেরা, সাথে সাথে তাদের সারা মুখে মাথায় সিঁদুর মাখিয়ে রেখেছে। গাঁয়ের লোকজনেরা এতটুকু সময় নষ্ট না করে রীতিমতো ঝাঁপিয়ে পড়ল কাপালিকদের ওপর। যে যেমন পারল তেমনভাবে মারধর করতে থাকলো তাদের। অন্যদিকে কয়েকজন মিলে সেই 3 জন মেয়েকে খুঁটি থেকে খুলে বাড়ি পৌঁছে দিয়ে এলো। কাবালিকদের মারতে মারতে শেষে যখন তাদের মরো অবস্থা, তখন সবাই ঠিক করলো এমন অবস্থাতে এদের গায়ে আগুন দিয়ে দেবে। হাওয়ার গতিতে চিতা সাজিয়ে ফেলল লোকজনেরা। তারপর সেই চিতার মাঝে তাদের সোজা করে দাঁড় করিয়ে চিতায় আগুন দিয়ে দিল। কিন্তু সেই মুহূর্তে তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক যে কাপালিক, সে বলে গিয়েছিল যে সে অভিশাপ দিয়ে যাচ্ছে, আজ যেমন অমাবস্যা তেমন প্রতি অমাবস্যায় গাঁয়ের এই শ্মশানে গ্রামবাসীরা তাদের দেখা পাবে, আর যারা তাদের দেখবে তাদের কোনো না কোনো ক্ষতি হবেই। সে ক্ষতি তারা রুখতে পারবে না। তারপর তাদের দেহ ভস্ম হয়ে গেলেও দিয়ে যাওয়া সেই অভিশাপ কিন্তু আজও কায়েম হয়ে আছে। এর আগেও গাঁয়ের কয়েকজন মানুষের চোখে তুমি যেমন দেখিছ তেমন ঘটনা ধরা পড়েছে, আর প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষতি হয়ে গিয়েছে। কারুর খড়ের গোলায় আগুন লেগে গিয়েছে বা কারুর খাওয়ার জলের কুয়োর জল পচে গিয়েছে। তারা হাজার সাবধান হয়েও সেই ক্ষতি এড়াতে পারেনি। এই হলো ঘটনা। বলি কি, নিমডাঙ্গা কিন্তু বড় একটা যেমন তেমন গাঁ নয় হে। এখানে যে কয়দিন আছো একটু সাবধানে থেকো। আচ্ছা শোনো, আমি যাই। রান্নার ঠাকুর খাবার রেখে গিয়েছে আমার ঘরে, তোমার খাবারটা তোমায় দিয়ে যাই, দাঁড়াও। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি একা একা বসে এটা সেটা ভাবতে থাকলাম। আমার পেশা সম্পর্কে আমি কবিরাজ মশাইকে তখনও খুলে কিছু বলিনি। বললে হয়তো আজকের ঘটনা শোনার পর তিনি আড়ালে আমার অবস্থা শুনে হাসতেন। এরপরেও নিমডাঙ্গায় অনেক কিছু দেখেছি, অনেক কাহিনী শুনেছি অনেকের মুখে। কবিরাজ মশাই যেখানে বসে রোগী দেখেন সেখানে যে গাঁয়ের আরও মানুষের আড্ডা জমে তা জানতাম না, কিন্তু সে আড্ডায় অনেক ঘটনাই শুনেছি। ধীরে ধীরে সবই জানাবো। সেদিন রাতের বেলা তক্তপোষে বসে ভাবছিলাম যে আমার কি ক্ষতি হতে চলেছে, কিন্তু সেই ক্ষতিটা যে এমন কিছু হবে তা মোটেই ভাবতে পারিনি। ক্ষতিটা বেশ গভীরভাবে প্রভাবিত করেছিল আমায়। ওহে, শুনতে পাচ্ছ? ওহে, একটু একটু মুখটা খোলো দেখি। এই ওষুধখানা মুখে রেখে দাও,
সুস্থ বোধ করবে একটু, বুঝলে? কই না, একটু দেখি না। এ হারুদা, ওর মুখে একটু জলের ছিটে দাও না দেখি। ওরে ভাই, সেসব করতে কি আর আমি বাকি রেখেছি? আমি কবরেজ, আমি জানি না মানুষ জ্ঞান হারালে কি করতে হয় না হয়। এখন একটু ওর মাথাটা তুলে ধর দিকি বাপু, মাথার তলায় এই বালিশখানা পেতে দেই। বলি, এমন একটা ঘটনা কি করে ঘটলো গো? ঘরের চালখানা তো একেবারে ছাই হয়ে গেল। বিশুরে, এখনই আমি সব বলতে পারছি নে, আমি কি আর সব জানি? একটু দাঁড়া ভাই, ছেলেটার জ্ঞান ফিরুক, ওর মুখেই সব শুনবো। তার আগে ওর জ্ঞানখানা তো ফেরাতে হবে। তুই এক কাজ কর তো, আমার ঘরে চৌকির পাশে একটা সবুজ রঙের কাঠের বাক্স আছে, সেটা নিয়ে আয় যা। আচ্ছা, দাঁড়াও। আমার জ্ঞান যখন ফিরল, আমি তখন কবিরাজ মশাইয়ের বারান্দায় পাতা ছোট চৌকিটায় শুয়েছিলাম। আমার পায়ের দিকে কবিরাজ মশাই বসেছিলেন ও তার পাশে বিশুদা দাঁড়িয়ে আছে দেখলাম। বিশুদা কয়েকটা বাড়ি পরেই থাকে। একটু উঠে বসতে চেষ্টা করলাম। মাথাটা তখনও ঝিমঝিম করছে। কবিরাজ মশাই জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, এখন কেমন আছো? শরীরে বল পাচ্ছ? আমি উত্তর করতে পারলাম না। নাকে এখনো পোড়া গন্ধ আসছে। আরো খানিকটা সময় নিয়ে কবিরাজ মশাইকে জিজ্ঞেস করলাম, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল তাই না? পুরোপুরি নিভেছে? হ্যাঁ, এখন সব ঠিক আছে। তুমি ওই সব নিয়ে কথা বলো না এখন, একটু বিশ্রাম করো তো বাপু। উনি আমার বিশ্রামের কথা বললেন ঠিকই, কিন্তু ওনার চোখে মুখে এমন একটা ভাব ফুটে রয়েছে যা মোটেই শান্তিপূর্ণ নয়। ওনার মনের মধ্যে যে ভীষণ জটিলতার বাড়াবাড়ি চলছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। মুখই যে মনের আয়না। আমি বললাম, আপনার কথাই সত্যি হলো, অভিশাপটা সত্যি সত্যি ভুলে গেল তাই না? আমার মুখে কথা শুনে কবিরাজ মশাই ও বিশুদা দুইজনেই অবাক। তাদের চোখে মুখে এমন একটা ভাব ফুটে উঠেছে যেন এ আমি কি বলছি। কবিরাজ মশাই বললেন, কি হয়েছে একটু পরিষ্কার করে বলো তো। আমি আরো একটু সময় নিলাম, তারপর বলতে শুরু করলাম। আপনি তো জানেন, সেদিন শ্মশানের ওই ঘটনা হওয়ার পর থেকে আমি তেমন আর এদিক সেদিক কোথাও বেরোইনি। যাওয়ার মধ্যে আপনি যেখানে বসে রোগী দেখেন সেখানে বসে আপনার সাথে গল্পগুজব করেছি, তারপর আবার নিজের ঘরেই ফিরে এসেছি। বিষয়টা শুরু হয় আজ দুপুরের একটু পর থেকে। খেয়ে উঠে যখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তখন যেন কেমন মনে হলো ভর দুপুরের বাতাসে একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এদিক ওদিক যতদূর চোখ যায় দেখলাম, বুঝলেন, কিন্তু কোথাও তেমন কিছুই নজরে এলো না। ভাবলাম দূরে কোথাও মাঠে ঘাটে আগুন জ্বলছে বুঝি। এমনটা মনে হবার ঠিক পরেই অনুভব করলাম পোড়া গন্ধটা যেন বাড়ছে, আর তার সাথে সাথে মনে হলো গন্ধটা আর পাঁচটা সাধারণ জিনিস পোড়ার গন্ধ নয়, এ তো মরা পোড়ার চামড়া পোড়া গন্ধ। কিন্তু শ্মশানের দিক থেকে এখানে অবধি তো গন্ধ আসা সম্ভব নয়। দুপুরের আলোয় এই ঘটনার সম্মুখীন হয়ে তেমন কিছুই মনে হয়নি জানেন। খটকাটা লাগলো সন্ধ্যের পর থেকে। আজ আবার বিকেলের পর থেকে আপনি বাড়ি ছিলেন না, সুযোগও পাইনি যে বিষয়টা আপনাকে জানাবো। কিন্তু সন্ধ্যের পর থেকে যা শুরু হলো সে আর কি বলবো। এমন সময় কবিরাজ মশাই বলে উঠলেন, এই বিশু, বলি কি, সদর দরজাটা বোধ হয় খুলে এসেছি, একটু বন্ধ করে দিয়াই তো ভাই। এই ফাঁকে আমিও একটু দম নিয়ে নিলাম।
বিশুদা উঠে এগিয়ে গেল বাইরের দিকে। বাইরে এখন ঘুরঘুটে অন্ধকার। আমার বারবার বেশ খানিকক্ষণ আগে ঘটা ঘটনাগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, আর বুকটা কেঁপে কেঁপে উঠছে। আজ যদি কবিরাজ মশাই না থাকতেন তবে বোধহয় আর বাঁচতাম না। এসবই ভাবছি, তখন দেখলাম বিশুদা ঘরের দিকে এগিয়ে আসছে। আমি আবার সেসব কথা মনে মনে একটু গুছিয়ে নিতে থাকলাম। এইবার বাকিটা বলার পালা। বিশুদা আসতেই কবিরাজ মশাই বললেন, ও হে, বলি তারপরে কি হলো? কবিরাজ মশাইয়ের মুখে চোখে এখনো সেই আগের ভাবখানা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছোট্ট তেলের বাতির হলদে আলোয় পুরো ঘরের ভেতরটা রহস্যময় দেখাচ্ছে। বিশুদার মুখেও ফুটে উঠেছে একটা কেমন কেমন ভাব। আমি ধীরে ধীরে আবার বলতে শুরু করলাম। সন্ধ্যের পর থেকেই সেই মরা পোড়া গন্ধটা যেন আরো বেশি করে নাকে লাগতে থাকলো জানেন। আমি ঘরের মধ্যে ঢুকে এসে দরজা দিয়ে দিই, কিন্তু তবুও তার কোনো ফারাক নেই। এই গন্ধ যেন আমার পিছু নিয়েছে বলে মনে হচ্ছিল। ধারে কাছে কেউ নেই যে তার সাথে দুটো কথা বলে বিষয়টা ভুলে থাকার চেষ্টা করব। সারা বাড়ি কেমন ফাঁকা ফাঁকা ঠেকছিল। কেবল আমার ঘরেই একটা তেলের বাতি জ্বলছে। সেই আলোয় যেন আরো ভয় ভয় করছিল। বদ্ধ ঘরে কতক্ষণ আর থাকা যায় বলুন তো। বাধ্য হয়ে একসময় ঘরের পেছনের দিকে জানলাটা খুললাম। খুলতেই সবার আগে চোখে পড়ল ডোবার ওপারের ঘন বাঁশ বাগানটা, আর তার সাথে সাথে খোলা জানালার বাইরে থেকে যেন মরা পোড়া গন্ধটা আরো বেশি করে আমার নাকে মুখে ঝাঁপিয়ে পড়ল এসে। সত্যি বলতে বুকের মধ্যে একটা চাপা ভয় কাজ করছিল। ঠিক এর কিছু সময় বাদে জানলা দিয়ে দেখলাম পেছনের পথটা ধরে রান্নার ঠাকুর বাড়িতে আসছে। আমি তাড়াতাড়ি ঘরের বাইরে এলাম। যাক, কথা বলার মতো কাউকে একটা পাওয়া গেল তবে। এরপর ঘন্টা দুয়েক ওর সাথে রান্নাঘরে বসেছিলাম। এটা সেটা বলে অদরকারি কথায় সময় কাটাচ্ছিলাম। এক সময় ওকে কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম যে ও কোনো মরা পোড়ার মতো গন্ধ পাচ্ছে কিনা। ও বলল, কই না তো, তেমন কোনো গন্ধ নেই তো। আমার মনটা ভেতরে ভেতরেই খুব দমে গেল। রাতের খাবার সেরে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। গায়ে দেয়ার যে পাতলা চাদরটা আছে সেটা নাক মুখের ওপর ভালো করে চাপা দিয়ে শুলাম, কারণ তখনও সেই পোড়া গন্ধটা এতটুকু কমেনি, বরং রাত বাড়ার সাথে সাথে সেটা যেন আরো বেড়েই চলেছে বলে মনে হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল পেটের ভাত যেন গলার কাছে উঠে আসছে বারবার। কোনো রকম মুখ চেপে চোখ বুজে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়লাম। আর এর ঠিক পর থেকেই বোধহয় নতুন সমস্যাটা শুরু হলো। সে যে কি দৃশ্য, কি বলবো আর। সে কি হে, ঘুমিয়ে পড়ার পর তুমি কি আবার জেগে উঠেছিলে? কই না তো। তাহলে বলছো যে কি নাকি এক দৃশ্য দেখলে? তা দেখলে কেমন করে? স্বপ্নে দেখলাম। বলো কি হে, স্বপ্নে? হ্যাঁ, স্বপ্নে। ও আচ্ছা, কি দেখলে? দেখলাম কয়েকজন মানুষকে, তবে তাদের ধরন ধারণ মোটেই সাধারণ মানুষের মতো নয়। মাথায় বড় বড় জটা, মুখে দাড়ি গোফের জঙ্গল, কারুর কপালে লাল বা কারুর কপালে গাঢ় কালো দীর্ঘ তিলক,
দু একজনের গলায় ঝুলছে বীভৎস দেখতে ছোট ছোট হাড়গোড়ের মালা। তাদের প্রত্যেকের হাতে একটা করে জ্বলন্ত মশাল ও অন্য হাতে একটি করে নরমুণ্ড। আর তারা সবাই এক পা করে এগিয়ে আসছে আমার দিকে। আমি তাদের কাছ থেকে যেন সরে পিছিয়ে আসতেও পারছি না। মনে হচ্ছিল তারা বুঝি আমায় একটা খুঁটির সাথে শক্ত করে বেঁধে রেখেছে। তারা এগিয়ে আসতে আসতে এক এক করে হাতের জ্বলন্ত মশালগুলি আমার পায়ের কাছে পড়ে থাকা শুকনো পাতার ওপর ফেলে দিল। আর সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল আমার একেবারে গায়ের কাছে। আর আর সামনের সেই কাপালিক দর্শন মানুষগুলি আমায় ঘিরে হাত ধরাধরি করে হেলে দুলে নাচ করছে দেখলাম। আর আমি ছটফট করে চলেছি। তারপর এক সময় মনে হলো কেউ যেন আমায় সাংঘাতিকভাবে টেনে যাচ্ছে। এরপরে সব অন্ধকার। কি যে হলো! আসলে আমি তোমায় টেনে এই ঘর থেকে বের করেছিলাম, তুমি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আপনি কখন দেখলেন এসব? আমি নিমন্ত্রণ বাড়ি থেকে ধীরে সুস্থেই ফিরছিলাম, বুঝলে। বাড়ির একেবারে কাছাকাছি এসে দেখি তোমার ঘরের চালে আগুন জ্বলছে। আমার সাথে বিশুরও নিমন্ত্রণ ছিল। বলতে পারো আমাদের একসাথেই ঘরের চালের দিকে নজর যায়। তারপর দৌড়ে এসে আমি তোমায় ঘর থেকে টেনে বার করি, আর বিশু কুয়োতলা থেকে জল এনে ঘরের ওপরে ছেটাতে থাকে। আমার কথাটা মিলল কিনা বলো? বলেছিলাম না, নিমডাঙ্গা শ্মশান ঘাটে সেই দৃশ্য যারা দেখে তাদের কিছু না কিছু ক্ষতি হয়েই যায়। ভাবতে পারছো আজ তোমার কেমন সর্বনাশ হতে যাচ্ছিল? চালের থেকে আগুনের ফুলকি খসে পড়েছে তোমার গায়ের এই দিক ওই দিক, সেই জন্যই একটু আধটু পুড়েও গিয়েছে। তবে ভয় নেই, আমি ওষুধ দিয়ে দিয়েছি, তাই ব্যথা টের পাচ্ছ না। এই বিশু ভাইরে, কাল কয় কাটি খড় এনে আর বাঁশের বাঁকারি কেটে নতুন করে খড়ের চালখানা ছাইতে শুরু করিস তো। ঘরামির কাজটা তুই ভালোই জানিস, তুই থাকতি আর অন্য কাউকে ডাকবো না আমি। আর এই যে তুমি, শোনো, যে অভিশাপের ভয়খানা ছিল তা কেটে গিয়েছে। এখন কয়দিন একটু বিশ্রাম নাও, গায়ের এই ফোসকাগুলো শুকিয়ে যাক, নয়তো এর জ্বালা কিন্তু বড্ড বেশি। বিশুরে, চল, রাত অনেক হলো, তোকে একটু এগিয়ে দিয়ে আসি গিয়ে। আর তুমি এইবার একটু ঘুমিয়ে নাও, এখন আর কোনো ভয় নেই। হ্যাঁ বিশু, চল রে চল। এই বলে কবিরাজ মশাই আর বিশুদা ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমার বুকের মধ্যে তখনও একটা ঠান্ডা হয়ে থাকা ভাব চলছে। এই মানুষগুলো না থাকলে আজ হয়তো আর এখন একটু বিশ্রাম চাই।